আজকের পর্বে যে থাম্বনেলটা আপনারা দেখছেন সেই থাম্বনেলটা দেখে নিশ্চিতভাবে আপনারা একটু চিন্তায় পড়েছেন। কেন? না আমি লিখেছি পুলিশের ভয়ে কাঁপছে তৃণমূল। আপনারা ভাবছেন এ আবার কিরকম ঘটনা? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে প্রশাসন চলবে অথচ পুলিশের ভয়ে তৃণমূল কাঁপবে? আমি কি মিথ্যে কথা লিখেছি? আসলে এক বর্ণও মিথ্যে কথা লিখিনি। আপনাদের আজকেই প্রমাণ করব যে সত্যি সত্যি কিভাবে পুলিশের ভয়ে কাঁপছে একেবারেই তৃণমূল, শুধু তৃণমূল নয়, ফিরহাদ হাকিমের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, আপনারা যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে বলে অন্যায়, অবিচার, খুন, জখম, রাহাজানি, থ্রেট কালচার এই সমস্ত করছে বলে পুলিশ তাদের মেরুদণ্ডটা সোজা করে এই তৃণমূল কংগ্রেসে আশ্রিত যারা দুষ্কর্ম করছেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন বলে তৃণমূলের কর্মীরা ভয়ে কাঁপছেন, এমনটা ভুলেও ভাববেন না। আমি এমনটা মোটেও মিন করিনি। তাহলে পুলিশের ভয়ে কাঁপছে কি করে তৃণমূল? আসলে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে এমন একটা রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের রাজ্যকে পরিচালিত করছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো সময় শহরের বুকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, শহরের বুকে নাশকতামূলক ঘটনা ঘটে যেতে পারে। এমনকি তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারাও পর্যন্ত আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন। একেবারে খোলা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছেন দুষ্কৃতীরা। গত দিনেই আপনারা দেখেছেন তৃণমূলের একজন কাউন্সিলর সুশান্ত ঘোষকে কিভাবে কাছ থেকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল। বরাত জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। আজকে সেই সমস্ত তথ্য আপনাদের দেব। আর এই যখন অবস্থা, রাজ্য পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু সুনির্দিষ্ট কারণে যখন এই রকম একটা অবনতির জায়গায় নামিয়ে নিয়ে গেছেন, তখন কিন্তু ফিরহাদ হাকিমের মতো নেতৃত্বরা বুঝতে শুরু করেছেন যে সত্যি পুলিশ তাদের কাছে এবার থ্রেট হয়ে উঠছে। কেন? যা এই নিরাপত্তাটা তাদের দিতে না পারার জন্য একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের স্ট্র্যাটেজি। আজকেই বর্ণনা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আপনারা গতকাল থেকে টিভিতে বিভিন্নবার দেখেছেন একটি খবর নিয়ে একেবারেই আলোচনা চলছে। সেটা হচ্ছে কসবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাকে একেবারেই খুব কাছ থেকে আততায়ীরা এসে খুন করার চেষ্টা করেছিলেন এবং বরাত জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। কিছুটা আপনারা বলতে পারেন রাখে হরি তো মারে কে। তার কারণ ওই দুষ্কৃতী যখন গুলি করার চেষ্টা করেছিলেন, দুবার গুলি করার চেষ্টা করলেও একেবারেই কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক না হলেও কাছ থেকে গুলি করার চেষ্টা করা হলেও বরাত জোরে ওই বন্দুক থেকে গুলিই বেরোলো না। ভাবুন, এতটা যে সৌভাগ্য কারোর হতে পারে এ তো ভাবাই যায় না। একেবারে তিনি যখন তার নিজের কসবার বাড়িতে বসেছিলেন, গ্রাউন্ড ফ্লোরে যখন বসেছিলেন রাস্তার ওপরে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুজন হেলমেট পরা একেবারে বাইক আরোহী তারা বাইক থেকে নিচে নামেন এবং তারপরে তার দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে একটা পিস্তল বার করে একেবারেই উঁচিয়ে ধরেন এই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দিকে। এবং এতটা ভাগ্য যে কোনো মানুষের হতে পারে তা এই সুশান্ত বাবুকে না দেখলে বিশ্বাস করা যায় না। যে অত্যন্ত সৌভাগ্য তার, তার পরিবারের এবং আমাদের গোটা রাজ্যের, যে ওই লম্পট এবং দুষ্কৃতী যে বন্দুক উঁচিয়ে সুশান্ত বাবুকে খুনের চেষ্টা করেছিলেন, দুবার চেষ্টা করার পরেও কিন্তু তার বন্দুক থেকে একটা গুলি পর্যন্ত বেরোলো না। এতটা সৌভাগ্যবান ছিলেন কিন্তু সুশান্ত ঘোষ। তবে এই সৌভাগ্য যে প্রত্যেকবার প্রত্যেক তৃণমূল নেতাদের মধ্যে থাকবে এমন তো নয়। তাই খুব সেই কারণেই, একেবারেই সঙ্গত কারণেই, একদিকে সুশান্ত ঘোষ যেমন চিন্তায় পড়েছেন, তেমনি সুশান্ত ঘোষ বাদ দিয়ে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন তারা এবার বুঝতে পেরেছেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে তারা কিভাবে পঙ্গু করে রেখে দিয়েছেন। কেন না, তৃণমূল কংগ্রেসের বাইরে অন্যান্য বিরোধী দলের ওপর যদি আক্রমণ করা হয় সেগুলোকে রাজনৈতিক চক্রান্ত, সেগুলো গোষ্ঠী কন্দল, এইরকম বিভিন্ন বলে আইনের শাসনকে একেবারে 100 বছর পিছিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বুঝতে শুরু করেছেন যে পুলিশ প্রশাসনের এই ভূমিকাতে শুধুমাত্রই যে বিরোধীরা অস্বস্তিতে পড়ছেন, বিরোধীদেরই শুধু প্রাণ সংশয়ের আশঙ্কা থাকছে এমন তো মোটেই নয়। দুষ্কৃতীদের অনেকের উদ্দেশ্য থাকেন আবার শাসক দলের কাউকে কাউকে হত্যা করা, তবে সেই হত্যার মোটিভ কি সেটা কেউই জানে না। এই যে সুশান্ত ঘোষকে কেন তার বাড়ির
চেয়ারে বসে থাকা অবস্থায় কোনো দুষ্কৃতী মারতে গেলেন, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পাচ্ছে না। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গোটা পুলিশ প্রশাসনের কাছে কোনো ইনফরমেশনই থাকলো না যে দুজন আততায়ী পকেটে করে রিভলভার নিয়ে বাইকে চড়ে তার কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারলেন। কত বড় পুলিশি গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, সেটা সহজেই অনুমেয়। আর যখন একেবারে বিপদ যখন শিয়রে এসে পৌঁছেছে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিশেষ করে নেতৃত্বরা তারা এই রাজ্য পুলিশ প্রশাসনকে ভয় পেতে শুরু করেছে। ভয় পেতে শুরু করেছে এই জন্যে নয় যে তাদের দুর্নীতিগুলো আমাদের এই রাজ্য পুলিশ ধরে দিয়ে নিরপেক্ষভাবে তাদের কাজ করবে। আসলে যে হাত পা বেঁধে দিয়ে কার্যত পুলিশ প্রশাসনকে নিজেদের দলের কর্মী ভাবতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব, যার হয়তো মান্যতাও দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কুফলই আজকে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একেবারে দুয়ারে জম হাজির হয়ে যাচ্ছে, পকেটে করে রিভলভার নিয়ে দুয়ারে জম হাজির হয়ে যাচ্ছে। অথচ পুলিশের ইন্টেলিজেন্স দপ্তর তারা প্রত্যেকবারের মতোই এবারেও তারা ব্যর্থ হলেন। আর এই নিয়েই ফিরহাদ হাকিম তিনি তার থরহরিকম্প শুরু হয়ে গিয়েছে। তিনি পরিষ্কারভাবে হুমকি দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কেন এই রকম ভূমিকা পালন করছে, কেন অন্যান্য রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আমাদের রাজ্যে ঢুকছে, কেন পুলিশ প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন থাকছে না, এই নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন একেবারে ফিরহাদ হাকিম। শুধু আশঙ্কা প্রকাশ না, তার বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন যে তিনি আতঙ্কগ্রস্ত। তিনি বলছেন অ্যাকশন এখনই নিতে হবে এবং বলছেন এনাফ ইজ এনাফ। অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতৃত্বরা যখন মারা যাচ্ছিলেন, তাদের কর্মীরা যখন ভোটে অংশগ্রহণ করার জন্য মারা যাচ্ছিলেন, তখন ফিরহাদ হাকিমের মনে হয়নি এনাফ ইজ এনাফ। কিন্তু যখনই টার্গেট হলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা সুশান্ত ঘোষ, কাউন্সিলর, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তখন অন্তত নিজের সম্বিতটা ফিরে পেয়েছেন যে এবার হয়তো নিজের বাড়িটাও জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, যেভাবে পুলিশ প্রশাসনকে অকেজো করে রেখে দেওয়া হয়েছে। আসুন ফিরহাদ হাকিমের বক্তব্যটা একবার শুনিয়ে নিই আপনাদের। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। এনাফ ইজ। শুনলেন বন্ধুরা, একেবারে থরহরি কম্প অবস্থা ফিরহাদ হাকিমের হওয়াটাই স্বাভাবিক। তার কারণ যে রাজ্য পুলিশের একসময় বিরাট সুনাম ছিল, সেই রাজ্য পুলিশ শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে কিভাবে ভোটের বৈতরণী পার করা যায়, তৃণমূল কংগ্রেসকে সর্বৈব সেই দিক থেকে সহযোগিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত ছাড়া আর এদের দ্বিতীয় কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে বলে অনেকেই মনে করছেন না, এমনকি ফিরহাদ হাকিমও মনে করছেন না। সেই কারণে তাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে পুলিশ প্রশাসনকে শহরে আগ্নেয়াস্ত্র ঢুকছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও সেই আগ্নেয়াস্ত্র রাজ্যে ঢোকা, সেটাকে মনিটর করতে হবে, নিষিদ্ধ করতে হবে রাজ্য পুলিশকে, সেটাকে মনে করিয়ে দিতে হচ্ছে ফিরহাদ হাকিমকে। কখন না, যখন দুয়ারে জম এসে কার্যত হাজির হয়ে গিয়েছেন। আপনারা দেখলেন না ওই সিসিটিভি ফুটেজ, সুশান্ত ঘোষের বাড়িতে যখন তিনি বসেছিলেন, একেবারে দুষ্কৃতীরা তার কাছে পৌঁছে গিয়েছিলেন। ভাবুন তো, মানে একটা গুলি চললো না, এটা শুধুমাত্র ওই বন্দুকটার কোনো ডিফেক্ট ছিল বলে। যতটা কাছে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং কোনো অবস্ট্রাকল ছিল না, শুধুমাত্র ওই বন্দুক এবং সুশান্ত ঘোষের মধ্যে কয়েক মিটারের ডিস্টেন্স, ওই 1-2 মিটারের ডিস্টেন্স, সেখানে বন্দুক চললে তাকে কেউ বাঁচাতে যেখানে পারতেন না, এই রকম জায়গা থেকে তিনি শুধুমাত্র ওই বরাত জোরে এবং ভগবানের কৃপায় এবং তার আয়ু আমাদের এই পৃথিবীতে এখনো অনেক দিন আছে বলে আমি বিশ্বাস করি, প্রার্থনা করি, সেই জন্যই তিনি বরাত জোরে বেঁচে গিয়েছেন। কিন্তু এই যে গোটা পুলিশ প্রশাসনের অপদার্থতা, তারা কিন্তু নিরাপত্তা দিতে পারলেন না তৃণমূল কংগ্রেসের এক নেতাকে। আর এ দেখেই কিন্তু ফিরহাদ বাবুরা বুঝতে শুরু করে দিয়েছেন যে এই ঘটনা যে কোনো কারুর সঙ্গে হতে পারে। কেন
না এখনো পর্যন্ত এই কাণ্ডের কোনো মোটিভ খুঁজে পাচ্ছেন না পুলিশ, যে কেন সুশান্ত ঘোষকে মারার চেষ্টা করা হলো, কি বা তার উদ্দেশ্য, তা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য আসলো না। আসুন আপনাদের দেখাবো যে শুটার একেবারে এই সুশান্ত ঘোষের কাছে পৌঁছে গিয়েছিলেন, শুধুমাত্র এই বন্দুকটা চললো না বলে কার্যত তিনি ধরা পড়ে গেলেন, এবং ধরা পড়ে গিয়ে যে উত্তম মধ্যম তিনি প্রহিত হলেন, তিনি কি বক্তব্য বলছেন তার বক্তব্যটা এবার শোনাবো। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন, সম্ভবত সে কিশোর, তার এখনো 18 বছর বয়স পেরিয়েছে বলে অন্তত মনে হচ্ছে না। আসুন তার বক্তব্যটা, যে শুট করতে গেছিল তার বক্তব্যটা শোনাই আপনাদের, শুনুন। पैसा दे पैसा कितना रुपया दिया? वो पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा हमको फोटो दिखाया इसको मार। कहाँ कौन भेजा था? मोहम्मद इकबाल। तो उससे कहाँ मिला? तो उससे कहाँ मिला था? उधर पे इधर गाड़ियाँ नहीं जानता। इकबाल पकड़ गया, हम टेंशन नहीं है। इकबाल किसको गोली चलाना है? मोहम्मद इकबाल किसको गोली चलाना है? मोहम्मद इकबाल ने किसको मारना है? बोल कर तेरा किसको मारना है तो बोल तेरा पहले फोन में फोटो दिखा था, कौन को फोटो दिखा पता का चला गया था। ठीक है थाना में दे देंगे। नंबर बता, नंबर सुअर का बच्चा इसमें क्या? শুনলেন বন্ধুরা, একেবারেই বাচ্চা একটা ছেলে, সেও পর্যন্ত পকেটে বন্দুক নিয়ে বাইকে চেপে হেলমেট পরে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে পৌঁছে গিয়েছেন, যার পুলিশের তরফ থেকে একটা সিকিউরিটি পাওয়ার কথা ছিল। এই রকম মুহূর্তে যে কোনো সময়ে তার মৃত্যু ঘটতে পারত, অথচ আমাদের পুলিশ প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন থাকলো না। আপনাদের জানাতে চাইবো, এই যে সুশান্ত ঘোষ, তার একটা পরিচয় রয়েছে, তিনি কিন্তু অতীতেও গুলি খেয়েছিলেন। সেই তথ্যটা আপনাদের দিতে চাইবো যে 1993 সালের 21শে জুলাই, আপনারা জানেন যে 21শে জুলাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে সভা করেন। সেই 1993 সালের 21শে জুলাইয়ের যুব কংগ্রেসের মহাকারণ অভিযানের দিন যে ঘটনাটি ঘটেছিল আপনারা জানেন, সেখানে 13 জন কংগ্রেসের যুবকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল, যেটাকে স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা করেন। সেই 1993 সালে 20 বছর বয়সে এই সুশান্ত ঘোষও কিন্তু ওই অভিযানে ছিলেন, এবং সেই সময় তারও বুকে গুলি লেগেছিল। জ্যোতি বসুর পুলিশ কিন্তু এই সুশান্ত ঘোষের বুকেও গুলি চালিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তিনি সেবারের যাত্রাতেও বেঁচে গিয়েছিলেন, এবং দীর্ঘদিন প্রায় 1.5 মাস এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল বছর 20-র সুশান্ত ঘোষকে। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও স্বাভাবিক জীবনে ফিরতে তার আরো বেশ কয়েক মাস সময় চলে গিয়েছিল। এহেন সুশান্ত ঘোষ, যার একটা বিরাট রাজনৈতিক পরিচয় রয়েছে, 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করলেন, তখন তিনি তাতে যুক্ত হয়েছিলেন, এবং তারপর 2010 সালে 107 নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন প্রথমবারের জন্য। তারপর পরবর্তী নির্বাচন অর্থাৎ 2015 সালে দ্বিতীয়বারের জন্য তিনি সেইখান থেকে জয়ী হলে তাকে মেয়র পরিষদের পদ দেওয়া হয়। অর্থাৎ উটকো কোনো নেতা নয়, তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। এবং 21শে জুলাইয়ের অভিযানে পর্যন্ত যে সুশান্ত ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, এহেন গুরুত্বপূর্ণ, হতেই পারে তিনি একজন কাউন্সিলর, এমএলএ বা এমপি নন, কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, এহেন ব্যক্তির ওপর যদি এই রকম নিরাপত্তাহীনতায় আক্রমণ চলতে পারে, আক্রমণ নেমে আসতে পারে, তাহলে যে কোনো দিন যে কোনো রাজনৈতিক ব্যক্তির উপর কিন্তু এই ধরনের হামলা চলতেই পারে। আর সম্ভবত সেটা আঁচ করতে পেরেই ফিরহাদ হাকিমের এবার বোধহয় তার সম্বিত ফিরেছে। তার কারণ, এতদিন পর্যন্ত যখন বিজেপি কর্মীদের ওপর গুলি লাগতো কিংবা সিপিএম কংগ্রেস কর্মীদের ওপর গুলি লাগতো, সেগুলোকে তো আর খুব একটা পাত্তা দিতে চান না তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ফিরহাদ হাকিমের মতো নেতারা। তার কারণ, তারা তো আর মানুষ না, তারা বিজেপি, তারা সিপিএম, তারা কংগ্রেস। সিপিএম কংগ্রেস বিজেপি মানে তারা মানুষ না, তাদের ওপর যা কিছু অত্যাচার হতে পারে, মহিলাদের ওপর অত্যাচার হতে পারে, সবকিছুই হতে পারে। কিন্তু যখন তিনি দেখছেন বা তারা দেখছেন আঁচটা ঘরের মধ্যে কার্যত পৌঁছে গিয়েছেন, তখন ফিরহাদ হাকিমরা একেবারে ভয়ে ভীত হয়ে গিয়েছেন। আসলে এটা শুধু ফিরহাদ হাকিমের জন্য নয়, রাজনৈতিক ব্যক্তিত্বরা অত্যন্ত ভীতু।
অন্যান্য কর্মীরা যেভাবে রাস্তায় নিরাপত্তা ছাড়াই বুক চিতিয়ে লড়াই করেন, জানেন যে কোনো দিন তাদের ওপর বিপদ নেমে আসতে পারে, কিন্তু আমাদের এই সমস্ত এই তাবর তাবর বাঘা বাঘা কাগুজে বাঘ যাদের দেখেন নেতা নেতৃত্বরা, তারা আদতে অত্যন্ত ভীত এবং আমাদের এই করের টাকায় পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স সবকিছু ব্যবহার করে শুধুমাত্র এই নিজেদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেন। সেখানে যদি কোথাও খামতি বা ফাঁকফোকর থেকে যায়, তখনই এরা চিন্তায় পড়ে যায়। কিন্তু এই আমি আপনি আম বাঙালি, আমাদের যদি নিরাপত্তাহীনতা লাগে, আমাদের পাশে যদি কোনো জঙ্গি সংগঠনের কোনো নেতারা ধরা পড়েন, যদি এনআইএ টিম এসে সেখানে তদন্ত করতে শুরু করে বা সেখানে গিয়ে কোনো ইনভেস্টিগেশন করে, তখন এই ফিরহাদ হাকিম বাবুরাই বলেন যে এরা নাটক করছে। মোদিবাবু, ওই লম্বা দাড়িওয়ালা লোকটা, এরা নাটক করতে এনআইএ কে পাঠিয়েছে বলে এই ধরনের কুৎসিত মন্তব্য বারবার করেছেন ফিরহাদ হাকিম। অথচ যখন দেখছেন আক্রমণের দিকটা কার্যত এবার তারা হয়ে যাচ্ছেন, তখন ভয়ে ভীত। এই হচ্ছে আমাদের বীর পুঙ্গব নেতারা, এবং এরা নাকি আমার আপনার স্বার্থে বুক চিতিয়ে লড়াই করবে। এরা ততদিনই বুক চিতিয়ে লড়াই করবে যতদিন পুলিশের আড়ালে থাকবে। যখনই দেখবেন নিরাপত্তাটা একটু কমে যাবে, তখন একেবারেই বাঘ থেকে কেঁচো হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ যারা আজকে এই নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা যে কোনো সময় একেবারেই ফ্রড হয়ে যাওয়ার শিকার হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের একেবারে জোর জুলুমের মধ্যে পড়ছেন, তা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করছেন ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেসের গোটা নেতৃত্ব। যাই হোক, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকে পুলিশ প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা বলে নয়, একেবারে যে কোনো রাজনৈতিক নেতা বলুন, সাধারণ মানুষ বলুন, আমাদের রাজ্যে কেন অস্ত্র ঢুকবে, এটা তো একেবারে যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন ফিরহাদ হাকিম। তো সেই দিকটা কিন্তু পুলিশ প্রশাসনকে দেখতে হবে। তবে ফিরহাদ হাকিমদেরও মনে রাখতে হবে যে ওই শুধুমাত্রই পুলিশ তৃণমূলের নেতাদের বাঁচাবেন আর বাকিদের অসুরক্ষিত রেখে দেবেন, এটা হতেই পারে না। এটাতে পুলিশও জাজ করতে পারবেন না, পুলিশও দু একটা ভুল করবেই। তাই সেই জন্যই আপনারা বরঞ্চ এই ক্ষেত্রে একটু নিরপেক্ষতা দেখিয়ে বলুন যে কোনো ব্যক্তির গায়ে যেন কোনো আঁচড় লাগতে না পারে, এতটাই নিরাপত্তা টাইট করা প্রয়োজন পুলিশের। এইটা যদি বলতে পারেন, তাহলেই দেখবেন আপনারা আমরা সকলেই সুরক্ষিত। আর যদি ভাবেন যে ওরা অসুরক্ষিত হচ্ছে, হোক, বিজেপি মরছে মরুক, আমরা নিশ্চিন্তে থাকবো, একটা কথা মনে রাখবেন, নগর জ্বললে দেবালয়ও রক্ষা পায় না। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম।